এবার আসছি, অনেকদিন আগে আমি মহুয়াদিকে নিয়ে দুটো ভিডিও করেছিলাম। তারপর থেকে যেটা কমেন্ট আসা শুরু হয়েছে, আপনার কোনো কাজ নেই, কেন ওদেরকে বিক্রি করছেন। আমি কিন্তু মাত্র দুটো ভিডিও করেছি। দুটো ভিডিও, একটা শুধু ওনাকে নিয়ে বলেছিলাম যে উনি ভয় পান, হ্যান ত্যান বলেছে, সেটা নিয়ে বলেছি। আরেকটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম আমাদের ভারতবর্ষের কত মানুষ, শুধুমাত্র আমরা আর্মি অফিসারদের কথা বলি বা আর্মি অফিসিয়ালদের কথা বলি, আর্মি ছাড়াও ব্যাংকের লোকরা, আর্মি ছাড়াও পাবলিক সেক্টরের লোকরা, আর্মি ছাড়াও প্রাইভেট সেক্টরে কাজ করা লোকরা, সবাই এমন বাড়িঘর ছাড়া, বিজনেসম্যান, বিভিন্ন সেক্টরে কাজ করা লোকরা বাড়িঘর ছাড়া থাকে। কিন্তু তারপরও ওনার ফরের লোকরা একের পর এক এসে আমাকে রেগুলারলি নেগেটিভ কমেন্ট। শুনুন, মহুয়াদি শিক্ষিত মানুষ, শিক্ষিত পরিবারের মানুষ, আপনাদের এরকম কমেন্ট, যারা কিনা ফেমাস হওয়ার জন্য আপনি এরকম ভিডিও করেছেন হ্যান ত্যান, ফেমাস বানানটাও জানেন না, তাই ফেমাস শব্দটা না লিখে যদি বিখ্যাত বলতেন আমি কি বুঝতাম না? বুঝতাম। এবার আসছি কিছু কমেন্ট, যারা কিনা সেদিন আমাকে কমেন্টগুলি করেছিল। একটা কমেন্ট ছিল পারমিতার, সে তার বাবা গুডস ট্রেনের ছিলেন, কি বলে, কোচে থাকে যে, না ড্রাইভার না বোধহয়, কোচ ড্রাইভার বা সামথিং এরকম একটা কিছু ছিলেন, না গার্ড গুডস ট্রেনের গার্ড ছিলেন। তো ও লিখেছে, জানো দিদি, ছোটবেলা আমরা কখনোই দুর্গাপুজো দেখতে পারিনি, কারণ বাবা সবসময় ট্রেনে থাকতো আর মা আমাদেরকে নিয়ে একা কোয়ার্টারে থাকতো। দূর থেকে আমরা শুনতাম, জানতাম লোকে দুর্গাপুজো এনজয় করছে, কিন্তু আমরা যেতে পারিনি কারণ বাবা কখনই দুর্গাপুজোর সময় ছুটি পায়নি। পারমিতা, তোমার বাবার এই ত্যাগের জন্যই হয়তো আজকে দিন দাঁড়িয়ে তোমরা দাঁড়াতে পেরেছ। তারপর রাখি, যে আমার খুব কাছের একজন মানুষ, যে গুয়াহাটির মেয়ে, সে বলেছে তার যখন ছোট বাচ্চাটা 1 মাসও হয়নি, 18 দিনের বয়স, তখন তার স্বামী, যে কিনা ক্লাস 1 অফিসার, ট্রান্সফার হয়ে গেছে। তার বড়টা 8 বছর, ছোটটা 1 মাসও হয়নি, সে নিজে একটা ব্যাংকে চাকরি করা মহিলা, সেখানে তার হাজব্যান্ড চলে গেল ট্রান্সফারে এবং 3-4 মাস পর পর আসতো। ডল বলে একজন বলল তার হাজব্যান্ড চলে গেছিল বাইরে, হ্যাঁ, এবং সেও আসতে পারেনি। আরেকজন তো আরও বড় কথা বলেছে, তার হাজব্যান্ড চলে গেছে তার প্রেগনেন্সির সময় এবং যখন সে ফিরে এসেছে বাচ্চাটার অন্নপ্রাশনের সময়। রবি বলে একজন বলেছে, একটা আইডি, তার স্বামী তার বৌভাতের দিন, বিজনেসম্যান, বিশাল বড় বিজনেসম্যান, তো বৌভাতের দিনই কাজ পড়েছে, চলে যেতে হয়েছে, 7 দিন পরে নাকি ওর বৌভাত হয়েছে। তো এই ধরনের উদাহরণগুলি আমি প্রচুর পেয়েছি। আরও কিছু উদাহরণ পেয়েছি, যেমন কারোর হাজব্যান্ড, আচ্ছা, একজন কোনো দিদি যার হাজব্যান্ড ব্যাংক অফিসার, SBI ব্যাংক অফিসার, 15 বছর তার হাজব্যান্ড বাইরে বাইরে পোস্টিংয়ের কাজ করেছে। তো এই জিনিসগুলি না কমন, এই জিনিসগুলি কমন, সেটা আমি তুলে ধরেছিলাম, আমি সেখানে মহুয়াকে ছোট করিনি। আচ্ছা, এবার আসছি মহুয়ার কথায়। যেই মহুয়া এত ভয় পায়, হাজব্যান্ড চলে গেলে কিভাবে একা থাকবে, একা দুটো বাচ্চাকে ঘরে নিয়ে থাকবে, রাত্রেবেলা ভূত আসবে। আমরা সবসময় জানি যেখানে ঈশ্বরের নাম হয়, যেখানে শঙ্খধ্বনি হয়, যেখানে সন্ধ্যাবাতি, সকালে উঠে ধূপ ধুনো যেখানে হয় সেখানে ভূত থাকতে পারে না। হ্যাঁ, তো যাই হোক, সেখানে মহুয়া ভীষণ ভয় পাচ্ছে, একাকিত্ব, একা একা থাকা দুটো বাচ্চা নিয়ে। কিছুদিন আগে ভিডিও দেখলাম, মহুয়া এবং তার ফ্রেন্ড সার্কেল মিলে ছাবা মুভি দেখতে গেল। তার মানে তার খুব ক্লোজ ফ্রেন্ডরা আছে এবং যারা খুব কাছেই থাকে, এবং তারা একজনের বাড়িতে সমস্ত বাচ্চাকে রাখার ব্যবস্থা। এটাকেই বোধহয় বলা হয়, মানে প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপারটা থাকে, একটা ফ্যামিলি ইউনিটি থাকে। হ্যাঁ, নট অনলি বাঙালি, যে কোনো স্টেটেরই আমি দেখেছি, কেরালিয়ানদের মধ্যে। তো সেখানে তার কাছের কত লোক আছে, বিপদে আপদ হলে 5 দিনের মধ্যে তেমন কি বিপদ, তাও যদি হয়, কাছে আসার লোকের হেল্প চাইলে হেল্প করার লোকের অভাব নেই। অবাক লাগলো, মহুয়া খুব ভালো বাংলা বলে। ছাবা মুভিটা সম্বন্ধে বলতে গিয়ে মেয়েকে জিজ্ঞেস করলো যাবে কিনা, মেয়ে জিজ্ঞেস করলো মুভিটা ইজ ইট স্ক্যারি অর ডিস্টার্বিং। তো মহুয়া জবাব দিল ইটস ডিস্টার্বিং। কেন? একজন রাজাকে যখন অপোনেন্ট রাজা ধরে, তখন তারকে নানা রকম টর্চার করা হয়, তো সেই টর্চারটা মুভিটাতে দেখানো হয়েছে। ছাবা মুভি ইজ দ্য অ্যাসেট অফ ইন্ডিয়া। এখানে আমাদের ছত্রপতি শিবাজির ভূমিকাটা দেখানো হয়েছে মোগলের কদর্য ব্যবহার এবং কদর্য যে আমাদের উপরে টর্চার করা হতো ইচ অ্যান্ড এভরি ইন্ডিয়ানদের উপর,
সেই কথাটা উনি বললেন না হিস্টোরিক্যাল মুভি, উনি হিস্টোরিক্যাল বলেনি, উনি হিস্টোরিক মুভি বলেছে। হিস্টোরিক্যাল মুভিতে হিস্টোরিক্যাল ইভেন্টগুলি তুলে ধরা হয়েছে। এটা কতটা গর্ব যে আমাদের কাছে তেমন কিছু লোকবল না থাকা সত্ত্বেও, তেমন কিছু অস্ত্র সমগ্র না থাকা সত্ত্বেও ছত্রপতি শিবাজি কিভাবে ফাইট করেছে সব কিছুর জন্য, আমাদের ধর্ম, আমাদের দেশ, সব কিছুর জন্য। ছত্রপতি শিবাজি গত হয়ে যাওয়ার পর সাম্বা মানে ওনার ছেলে কিভাবে সামলিয়েছিলেন, কিভাবে একত্রিত করেছিলেন সমস্ত মারাঠাদের। দক্ষিণ উপত্যকা একটাই সাম্রাজ্য থাকবে, সেটা থাকবে মারাঠা সাম্রাজ্য। শুধুমাত্র মাটির কাছে আমরা মাথা নোয়াবো, কখনো শত্রুর কাছে মাথা নেওয়াবো না। এই কথাগুলি কিন্তু উনি বলতে পারতেন। উনি স্ক্যারি অ্যান্ড ডিস্টার্বিং বললেন। উনি বললেন যে এটাতে টর্চারটা কে করেছে কি একটুখানি তো বললে পারতো, হয়তো বাচ্চারা যেতে পারতো। এবং এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় ছিল। এনজয়মেন্ট আর পপকর্নের বাইরে এই মুভিটা পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে দেখার থেকেও বেশি একটা দেশীয় ফিলিংস, আমাদের ভারতের ইতিহাস এবং আমরা কি কি করেছি আমাদের এই দেশটাকে ধরে রাখার জন্য। আকবরের মতো একজন রাজাকে এই সাম্বা প্রোটেকশন দিয়েছিল, বাবার হাত থেকে ছেলেকে বাঁচিয়েছিল। তারপর বাবা কিভাবে আক্রমণ করেছে, কি ছিল মোগলদের বাবা পুত্রের মিল। আওরঙ্গজেব নিজের বাবার সাথে যেমন খারাপ ব্যবহার করেছে, নিজের ছেলের সাথে সেরকম খারাপ ব্যবহার করেছে। এই জিনিসগুলি টুকরো জিনিসগুলি কিন্তু বললে পর অনেকটা শিক্ষণীয় হতো। ওই পপকর্ন খেলাম, ইন্টারভেলে কি করলাম এটা না বলে যে হ্যাঁ এই জিনিসগুলি করলে পরে এই জিনিসটার এফেক্টটা পাওয়া যেতে পারে, এটা কিন্তু করলে পারতো, করলো না। উল্টো বললো ওয়েদার ইট ইজ স্কেয়ারি অর ডিস্টার্বিং। কোনোদিনই এটা ডিস্টার্বিং না। দেশের ইতিহাস যুদ্ধ ছাড়া, ফাইট ছাড়া, অস্ত্র না তুলে ধরলে মাতৃভূমিকে রক্ষা করা যায়নি। মাতৃভূমিকে রক্ষা করার জন্য, আমাদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমাদের পূর্বজরা কি করে গেছে তার প্রতীক হচ্ছে ছাবা, টু মেনটেন আওয়ার হেরিটেজ। তো এটাই তো আমরা আমাদের নেক্সট জেনারেশন জেন জি কে বলবো যে কি করে গেছে আমাদের পূর্বজরা আমাদের এই দেশের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের রাখার জন্য। কিরকম টর্চার করেছে সাম্বাকে, হ্যাঁ, নাখুন কেটে নিয়ে গেছে, সে সারা গায়ে কুপিয়েছে, তার মধ্যে নুন মানে লবণ ছিটিয়ে দিয়েছে, তারপরেও সাম্বা মাথা নত করেনি। তারপরে চোখ গেলে দিয়েছে, আগুন দিয়ে চোখ উপড়ে ফেলেছে, তারপরেও সাম্বা মাথা নত করেনি। তারপরেও সাম্বাকে আওরঙ্গজেব গিফট করেছিল, তুমি শুধু ধর্ম বদল করো, তোমার পৃথিবীতে যত ধন আছে তোমাকে আমি আমার ছেলে করে রাখবো, একটাই শর্ত তুমি ধর্ম বদল করো। আর প্রত্যুত্তরে সাম্বা বলেছিল তোমাকে ধর্ম বদল করতে হবে না, তুমি শুধু মারাঠের সাম্রাজ্যের কাছে মাথা নিচু করো, হ্যাঁ, তোমাকেও আমরা রাজার হালে রাখবো। আর একটা কথা বলেছিল, আমি যদি একা মরে যাই, একজন সাম্বা মরলে কিছু যায় আসে না, প্রত্যেকটি মারাঠি রক্তের মধ্যে শিবাজি সাম্বারা দেশপ্রেম বহন করে চলেছে। তুমি যদি মরে যাও, তোমার জায়গায় দ্বিতীয় অরঙ্গজেব হয়তো আর কেউ হবে না। তুমি সরে গেলে বা তোমার দেহত্যাগ তুমি করলে মুঘল সাম্রাজ্য আর কিছু করতে পারবে না। এই ব্যাপারটা অনেক বড় ইতিহাস। ছাবা মুভিটা দেখার পর গাটা শিরশিরে উঠেছিল। দেশের প্রতি ভালোবাসা এবং গদ্দার, সব জায়গাতেই গদ্দার থাকে। এখানেও কিছু মারাঠি সাম্রাজ্যের কিছু নাগরিকরা মুঘল সাম্রাজ্যের কাছে, মুঘল সম্রাটের কাছে হাত মিলিয়েছিল, কারণ কিছু প্রফিটের জন্য। এই প্রফিটের জন্য আমরা সবসময় নিজের দেশ, নিজের ধর্ম, নিজের কালচার বিক্রি করে দিই, নিজের মেরুদণ্ড বিক্রি করে দিই। যেখানেই প্রফিট সেখানেই কালচার। আর গদ্দার সব সময় সব দেশে, সব জায়গায়, সবখানে আছে। সেখানে সাম্বার ক্ষেত্র তাই কোনো গদ্দার আগে খবর দিয়ে দিচ্ছিল যে অমুক জায়গায় সাম্বা আছে, তার লোকবল নিয়ে, তখন গিয়ে তারা অ্যাটাক করেছিল
এবং কিভাবে মারাঠারা যুদ্ধ করেছিল, কিভাবে প্রতি মুহূর্তে কম সৈন্য থাকা সত্ত্বেও কোলাপুর দিয়ে ইসে দিয়ে কিভাবে ক্ষেতের উপর দিয়ে নদী সমুদ্রের উপর থেকে অ্যাটাক করেছিল। আর রয়েছিল সৎমার প্ল্যান, যে সৎমা কখনোই সতীনের ছেলেকে আপন করতে পারে না। যেই মাকে ছোটোর থেকে যে মা বলেই জেনেছে, সেই মাই চেয়েছিল পরবর্তীকালে এই সাম্বাকে সরিয়ে তার ছেলের মুকুট যেন রাজার মুকুট পড়বে, ছত্রপতি যেন সে হতে পারে। পরে সে তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু ভুল বোঝার আগেই সে অনেক ভুলভাল কাজ করে ফেলেছিল। তাই সৎমা কখনোই ভালো হতে পারে না, সৎমা কখনোই সতীনের ছেলে ভালো চাইতে পারে না। এই মুভিটাতে এটাও প্রুফ করেছে। কিন্তু এসব কোনো কথা বললেন না উনি শুধু মেয়েকে একটু বললেন। তবে সেটা আমার কথা না, আমার পয়েন্ট হচ্ছে ওনার আশেপাশে অনেক লোক আছে যারা ওনাকে সাহায্য করতে পারে, তাই ওনার ত্যাগের প্রতীকটা বা ভয়ের প্রতীকটা অনেকটাই কম। আর যারা আমাকে এখনও লিখে যাচ্ছ যে আপনি ফেমাস হওয়ার জন্য আপনার ভ্যালু নাই, আমি কিন্তু ওনাকে নিয়ে ভিডিও করিনি, একটাই করেছিলাম। আরেকটাতে আমি বিভিন্ন মানুষদের কাহিনী তুলে ধরেছিলাম, ঠিক আছে, যে আমাদের দেশে ডাক্তাররা দিনের পর দিন নাইট ডিউটি করতে লাগে, তো ওদের তো রাত্রে থাকতে পারে না বাড়িতে, তারপরে ডাক্তাররা ছেড়ে দেবে রোজগার? ছাড়বে না তো। পুলিশ স্টেশনে লেডি পুলিশ, জেন্টস পুলিশ নাইট ডিউটি থাকে, ডিউটি করতে লাগে। আর্মি ক্যান্টনমেন্টে বিভিন্ন রকম কাজ থাকে, আর্মিতে লেডি অফিসারও থাকে, কাজ করতে লাগে, থাকতে লাগে, বাড়ি ছাড়া থাকতে লাগে, রাত্রে থাকতে লাগে, এরকম অনেক কাজ। নার্সরা থাকতে লাগে, মেল নার্স আজকাল আছে, ফিমেল নার্সও আছে। তাই ওই ভূতের ভয় পেলে এরা কিছুই করতে পারবে না। আমি ওনাকে ছোট করার জন্য কোনো কথা বলিনি। ওনার ওই যে অশান্তি দুশ্চিন্তা নিয়ে যে খেলাটা খেলেছিল সেটা নিয়ে আমি কথা বলেছিলাম, আর সেটা করে বা সেটা বলে আমি কোনো ভুল করিনি। ছাবা মুভি দেখতে গিয়ে উনি যে রিপারকেশনটা দিলেন, উনি যে কথাটা ওনার মেয়েকে বললেন, it is disturbing. It is not disturbing at all. It is our story of our country, story of our ancestors. যে অ্যানসেস্টরদের হেরিটেজ আমরা বহন করে চলছি, এটা কিন্তু বললেই হতো, সেটা উনি বলেননি যে কিভাবে আমাদেরকে অত্যাচার করা হতো, আর সেই অত্যাচারের মুখে দাঁড়িয়ে আমরা কিভাবে রুখে দাঁড়িয়েছিলাম। যে অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াতে হয়, অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলতে হয়। সো নাথিং টু বি ডিস্টার্বিং, নাথিং টু বি স্ক্যারি। এটা শুধুমাত্র ছিল আমাদের ইতিহাস নিয়ে একটা মুভি, আমাদের ইতিহাসকে, কারণ শিবাজিকে নিয়ে প্রচুর কথা হয়, শিবাজিকে নিয়ে প্রচুর মুভি হয়েছে, কিন্তু শিবাজির ছেলে সাম্বাও যে ছিল বাবার মতোই ওই রকম একজন বড় মাপের নেতা, যিনি হয়তো খুব বেশি দিন রাজত্ব করতে পারেননি, তার সময়টা খুব কম ছিল, কিন্তু বাট ওনারও শক্তি পরাক্রম কোনো অংশে বাবার থেকে কম ছিল না। সেটাই ছিল ছাবা মুভির সারমর্ম। আর ধন দৌলত কোনো কিছু দিয়েই সব মানুষকে কেনা যায় না, সব মানুষের মেরুদণ্ডটা কেনা যায় না। তার থেকেও বড় কথা, ধর্ম সে যেটা জারি থাক না কেন, ধর্ম বিক্রির জিনিস নয়। অথচ এই কথাটা উনি বললেনই না। যাই হোক, একটুখানি কথা বলা ছিল। বাই।